মহেশখালী মাতারবাড়িতে শুধু গভীর সমুদ্র বন্দর নয়, গড়ে উঠবে সিঙ্গাপুরের মতো শহর, জানালেন প্রধান উপদেষ্টা। যমুনায় মিটার সঙ্গে বৈঠক। হয়তো আজকে পারেনি, কালকে হয়তো পারবে, এই আশা নিয়ে আমরা মনে করি এখানে এখনো অপেক্ষায় আছি। পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বন্ধে আতঙ্কে বিনিয়োগকারীরা। আদালতের রায় মেনেই অবসায়ন, গ্রাহকদের স্বার্থ রক্ষার আহ্বান। এবং রাজধানী বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও গ্যাস বাণিজ্য, টাকা প্রভাবশালীদের পকেটে। সরকারের বছরে ক্ষতি প্রায় 11,000 কোটি টাকা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। অনিয়মের কারণে 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারে। এসব প্রতিষ্ঠানের 8টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এদের মধ্যে বেশিরভাগেরই শেয়ারের দর কমেছে। তবে আদালতের রায় মেনেই অবসায়নের ব্যবস্থা করা হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। মিনা ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত। অনিয়মের কারণে বন্ধের প্রক্রিয়ায় রয়েছে ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান, যাদের বিতরণকৃত ঋণের প্রায় শতভাগই খেলাপিতে পরিণত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 8টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। বন্ধের খবরে এসব কোম্পানির শেয়ারের দর এখন তলানিতে ঠেকেছে। বিনিয়োগকৃত অর্থ কিভাবে ফেরত পাবেন তা নিয়েও শঙ্কায় পড়েছেন বিনিয়োগকারীরা। হয়তো আজকে পারেনি, কালকে হয়তো পারবে, এই আশা নিয়ে আমরা মনে করি এখানে এখনো অপেক্ষায় আছি। মৌলিক ব্যক্তির ভালো শেয়ার এগুলো বাড়তেছে। কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে, আদালতের দেয়া রায় মেনেই অবসায়ন প্রক্রিয়া করা হবে। যে সমস্ত শেয়ার হোল্ডার ওই কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে ওই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধন করেছে, তাদেরকে দায়ী ব্যক্তি হিসেবে এই অধ্যাদেশে কিন্তু চিহ্নিত করা হয়েছে। দায়ী ব্যক্তি ব্যতীত অন্য যারা সাধারণ শেয়ার হোল্ডার ছিল, তাদের স্বার্থ দেখার জন্য যেটা করণীয় আমরা সেটা করব। বিশেষ করে সেটা আইন মোতাবেক যদি মার্জার হয়, সেখানে করণীয়টা রয়েছে। কিন্তু লিকুইডেশনের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর যেমন বিপুল পরিমাণ আমানতকারী থাকে, আর্থিক প্রতিষ্ঠান আমানতকারী সংখ্যা সেই পরিমাণ না, তারপরে যারা আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই হলো বাংলাদেশ ব্যাংকের মুখ্য বিষয়। অবসায়ন হলেও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। অন্যথায় আরো বেশি আস্থার সংকটে পড়বে পুঁজিবাজার। যে মাইনরিটি শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডারদের এখানে সেফটি, সিকিউরিটি, ইন্টারেস্ট প্রোটেকশনের ব্যাপারে আমাদের মধ্যে কোনো কথাই হচ্ছে না। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। বিনিয়োগকারীরা আমরা যখন শেয়ার বাজারে ইনভেস্ট করি, আমরা সবাই ধরে নিই যে আমাদের উইল হ্যাভ আইদার প্রফিট অর উইল হ্যাভ লস। তথ্য বলছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত 33 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাই সংকট সমাধানে দুর্বল কোম্পানিকে একীভূত এবং নতুন কোম্পানি তৈরির পরামর্শ বিশ্লেষকদের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। মহেশখালী মাতারবাড়িতে শুধু গভীর সমুদ্র বন্দর নয়, গড়ে উঠবে এক নতুন শহর। এমন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মিডার সঙ্গে বৈঠকে এই ভিশন তুলে ধরেন তিনি। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জানান, আগামী 30 বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্য রয়েছে। এরই মধ্যে 120 দিনের পরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের ভীষণ বাংলাদেশে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এই কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি, যেটার মধ্যে প্রায় 16 থেকে 18 বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। 60 থেকে 65 বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে। তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় $5 বিলিয়ন এফডিআই হিসেবে আসবে। প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি। ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি। এ যেন মাছের তেলেই মাছ ভাজা। বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছ থেকে মিটার বরাদ্দ নিয়ে কড়াইল বস্তিতে সোহেল করিম সহ 15টি বিদ্যুৎ কোম্পানির নামে চলছে বিদ্যুৎ বিক্রির রমরমা বাণিজ্য। তবে আরও ভয়ঙ্কর চিত্রে দেখা মেলে গ্যাস সংযোগের ক্ষেত্রে।
লাইন ফুটো করে সরু পাইপের মাধ্যমে চুরি করা হচ্ছে গ্যাস, আর এই চুরির কারণেই দেশ বছরে রাজস্ব হারাচ্ছে প্রায় 11,000 কোটি টাকা। নাইম আল জিকোর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। আপনার জানার দরকার কি, এটা আমাকে বলেন। রাজধানীর করাইল বস্তি, এখানেই সুমন নামে এই ব্যক্তির হাতে বিদ্যুৎ বিলের কাগজ, তাতে লেখা সোহেল বিদ্যুৎ কোম্পানি। এটা কার জানতে চাইলে তেরে আসে সে। এমন প্রতিষ্ঠান করাই বস্তিতে আছে অন্তত 15টি, যারা গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল সংগ্রহ করে। এর মধ্যে গ্যাসের বিল বাবদ সংগ্রহ করা হয় মাসে 3 কোটি টাকা, যার পুরোটাই যায় এই বস্তি নিয়ন্ত্রণকারীদের পকেটে। আর বিদ্যুৎ বিল বাবদ আদায় করা হয় 7.5 কোটি টাকারও বেশি। আমরা পার ইউনিটে 10 টাকা নেই, 12 টাকা নেই, এরকম ভাবে নেই। অফিস বিল আমাদের মিস্ত্রি খাটায়, তার আছে, আর আমাদের সব কিছু আর কি আমরা 2-1 টাকার মধ্যে আর কি করি। বিদ্যুৎ, গ্যাস ও পানি চুরির এমন চিত্রের দেখা মেলে মিরপুরের 23টি বস্তিতেও। বৈধ সংযোগকারীরা এসব সেবা ঠিকভাবে না পেলেও নিরবিচ্ছিন্ন সংযোগ রয়েছে এসব বস্তিতে। ঘর ভাড়া থাকি একটা নেই আর কি, কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল। পানির বিল আপনারা কত করে নেন? রুম প্রতি 200 নেয়, 300 নেয়। রান্না বান্না এই গ্যাস চুলা আছে, চুলাতে রান্না বান্না করে। অথচ বৈধ সংযোগ থাকলেও রাজধানীর অনেক বাসাবাড়িতে মেলে না বিদ্যুৎ, গ্যাস ও পানি। ওরা যে সময় গ্যাস না নেয় এ সময় আমরা গ্যাস পাই, আর ওরা গ্যাস নিলে আমরা গ্যাস পাই। তিতাসের সাথেই করে তারা সংযোগ করে। আবার গ্যাস তো কমে আইয়ে, বেশি আইয়ে না গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন 2023-24 অর্থ বছরে গ্যাসে সিস্টেম লস 6.28%। পরের বছর সিস্টেম লস 7.44%। 2021-22 অর্থ বছরে ঢাকা ওয়াসার হিসেবে সিস্টেম লসের কারণে ক্ষতি 240 কোটি টাকা। ওই বছরে বিদ্যুতে ক্ষতি হয়েছে প্রায় 6,791 কোটি টাকা। সিস্টেম লসে প্রতিদিন ক্ষতি 18 কোটি টাকা, যার ঘানি টানছে সাধারণ মানুষ। শাস্তি এবং কারাদণ্ড, অর্থদণ্ড 2 হতে পারে, এরকম বিধান রয়ে গেছে আইনে, বিআরসি আইনে। তারপরেও এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এইসব আইনের কোনো প্রয়োগ নেই। এই সমস্ত ইউটিলিটি, তিতাস বলেন, তারপরে হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেন, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেন, এসব কোম্পানি, উৎপাদন কোম্পানি, সঞ্চালন কোম্পানি, এদের কারোর কোনো জবাবদিহি নেই। রাজধানী জুড়ে প্রায় 3000 বস্তি তৈরি করে এসব প্রতিষ্ঠানের দেখানো সিস্টেম লসের নামে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টেম্পা শহরে আগামী 24 ও 25 অক্টোবর 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন 7ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট টেম্পা ফ্লোরিডা 2026। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রদর্শনীর আয়োজক আতিকুর রহমান। তিনি বলেন, এই প্রদর্শনী সংস্কৃতি, ব্যবসা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার এক মিলন মেলা তৈরি করবে। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তারা। তিনি আরও বলেন, দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য এই আয়োজন বিশ্ববাজারে প্রবেশের বিশেষ সুযোগ তৈরি করবে। সামনে নতুনভাবে আমরা উপস্থাপন করার সুযোগ পাবো এবং ব্যবসা আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবে। 7th ওয়ার্ল্ড ফেয়ার একটা মাইলস্টোন হবে, যেখানে আমাদের বিজনেস কমিউনিটি ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা বিশ্বাস করছি যে এখানে প্রায় 150 থেকে 200 জন বাংলাদেশের ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী মিলে একটা বিশাল টিম, সাংবাদিকরা মিলে আমরা সেখানে আমরা আমাদের বাংলাদেশকে উপস্থাপন করব। ইউনিয়ন ব্যাংক থেকে 28,000 কোটি টাকা লুটে নিয়েছে এস আলম গ্রুপ, এমন তথ্য দিয়েছেন ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান ফরিদউদ্দিন আহমদ। বাংলাদেশ ব্যাংকের ডাকে 5 ইসলামী ব্যাংক একীভূতকরণ বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, যাদের নামে এসব ঋণ নেওয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন, আমানতকারীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মেনে নেবে তার ব্যাংক। দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি, মালিকপক্ষের স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাবের কারণে সংকটে রয়েছে দেশের ব্যাংক খাত। বিশেষ করে শরিয়া ভিত্তিক কিছু ব্যাংকের স্বতন্ত্রভাবে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংক।
এমন বাস্তবতায় 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করে একটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করতে চায় বাংলাদেশ ব্যাংক। গেল রোববার থেকে চলছে ব্যাংকগুলোর চেয়ারম্যান এমডিদের সাথে বৈঠক। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে কেন্দ্রীয় ব্যাংকে বৈঠকে যোগ দেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এমডি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, বিগত দিনে ব্যাপক আর্থিক অনিয়ম হয় তার ব্যাংকে। জানান, লুট হয়েছে 28,000 কোটি টাকা। আপনারা সবাই জানেন যে এই ব্যাংকটা হলো এসালাম সংক্রান্ত। এখানে প্রায় 92% যে টাকা যেভাবে আপনার ওনাদের হাতে চলে গেছে দুর্নীতির মাধ্যমে। এসালামের গ্রুপের এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো নেওয়া, এটা এখন প্রায় 28,000 কোটি টাকার মতো দাঁড়িয়েছে। ধরুন নেট অফ করলেও 26,000 কোটি টাকার কম না, এটা শুধু ওনার কাছে পাওয়া না। আমানতকারীদের দুশ্চিন্তার কারণ নেই উল্লেখ করে ফরিদ উদ্দিন আহমদ বলেন, গ্রাহকদের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। মার্জার হইতে পারে, অ্যামালগামেশন হইতে পারে, রিকনস্ট্রাকশন হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। যে আমরা তো আমাদের সাথে দ্বিমত পোষণ করতে পারি না। ডিপোজিটরের টাকা আমরা সংরক্ষণ করতে হবে, তাদের দাবি মেটাতে হবে। আমরা তাদেরকে এটাই বলতে চেয়েছি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধার ভিতরে আছি, কারণ সবসময় ডিপোজিটাররা তাদের টাকা নেওয়ার জন্য আসে, আমরা তাদেরকে সবসময় অনার করতে পারছি না। এদিন বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠকে বসে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এমডি সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। একীভূতকরণের এই আলোচনায় বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গেও বসার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিনে ঢাকা আয়োজন করেছে গুরমে কাবাব ফেস্ট বৈশ্বিক কাবাব স্বাদের উৎসব। ব্যাংক এশিয়া পিএলসির সহযোগিতায় 3 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত সিজনাল স্টেটসে চলবে এই আয়োজন। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত সহ বিশেষ অতিথিরা। আন্তর্জাতিক শেফদের হাতে পরিবেশন করা হচ্ছে মিশরের হাল্লা, তুরস্কের ডোনার, লেবাননের গার্লিক হার্ব, আফগান চাপলি ও পুরনো ঢাকার শুতলি কাবাব। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং স্কুলের প্রধান শিক্ষিকা মাহবুবা হক। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী শাখা প্রধান এবং স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশীয় গাছ রোপণের উপর গুরুত্ব আরোপ করে পরিবেশ রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান। সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। একই সঙ্গে এদিন ডিএসইতে 12.5 মাস পর লেনদেন 1300 কোটি টাকা ছাড়িয়েছে। বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান সূচক ডিএসই এক্স 10 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5,631 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 119 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 184টির, কমেছে 165টির এবং অপরিবর্তিত রয়েছে 47টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 78 পয়েন্ট বেড়েছে আর লেনদেন প্রায় 6.5 কোটি টাকা বেড়েছে। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।